আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এনটিভি ইউরোপের স্টুডিওতে সময়ের সাথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, যথারীতি 2 সপ্তাহ পর পর সোমবার রাত 11টায় সময়ের সাথে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের কাছে আসে এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে ঘটে থাকে তা নিয়ে আমরা আলোচনা করি, বিশ্লেষণ করি এবং কয়েকজন অতিথি আমাদের সাথে থাকেন। এবারও তার ব্যতিক্রম না এবং উপস্থিত হয়েছেন আমাদের সাথে 3 জন অতিথি স্টুডিওতে এবং একজন অনলাইনে যুক্ত থাকবে। তাদের সাথে পরিচয় হওয়ার আগে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক, আপনারাই এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং আলোচনায় অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেখানে ফোন করে আমাদের সাথে যুক্ত হবেন, আলোচনায় অংশগ্রহণ করবেন, মতামত দিবেন এবং এর বাইরে এই অনুষ্ঠানটি দেখতে ফেসবুকেও আপনারা চোখ রাখতে পারেন। এটা ফেসবুকে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা বিশেষ করে বাংলাদেশে হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে তালেবানদের উত্থানের কারণে তালেবানদের নিয়ে এক ধরনের কথা হয়েছে। এর বাইরে যে বিশেষ করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে সরকারি আমলারা, এই ঘটনা আমরা দেখেছি বরিশালে এবং স্বাস্থ্যর যে সচিব তার মায়ের চিকিৎসার জন্য আমরা দেখেছি যে অধীনস্থ কর্মচারীদেরকেও সেখানে ন্যস্ত করতে। সব কিছু ছাড়িয়ে কিছুদিন আগে প্রধানমন্ত্রী যে ঘটনা, প্রধানমন্ত্রীর কথা, সেই কথাটাকে ধরেই রাজনীতি অঙ্গন উত্তপ্ত, বিতর্কিত, আলোচিত বা সরগরম হয়ে উঠেছে। সেটি হচ্ছে জিয়াউর রহমানের যে কবর রয়েছে চন্দ্রিমা উদ্যানে, তাকে সরানোকে কেন্দ্র করে বলতে গেলে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কবরটা নেই চন্দ্রিমা উদ্যানে, এর কে কেন্দ্র করে সম্প্রতি প্রধানমন্ত্রী এই বক্তব্য যে বছর কবরে জিয়ার লাশ নেই। এরপর আওয়ামী লীগের নেতারা একই বক্তব্য এবং বিএনপি নেতাদেরকে পাল্টা জবাবের মধ্যে সোমবার মানে আজ জাতীয় প্রেস ক্লাবে একটি প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী সভার অন্যতম প্রধান সদস্য, প্রবীণ সদস্য মোজাম্মেল হক, যিনি কিনা মুক্তিযুদ্ধ বিষয়ক বা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানো হবে কেন, কি উদ্দেশ্যে, এটা নিয়ে আজকে কথা বলবো এবং কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা, ইউকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, দর্শকদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আরো যুক্ত আছেন স্টুডিওতে থাকছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম, ইউকে। আসসালামু আলাইকুম আফিন্দি ভাই। ধন্যবাদ আপনাকে এবং রাত জেগে আজকে যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আরো আছেন সাংবাদিক, আমাদের কমিউনিটির অন্যতম জনপ্রিয় সাংবাদিক সারওয়ার হোসাইন, আপনাকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আরেকজন সাংবাদিক আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন, কাফি কামাল, সাংবাদিক কাফি কামালকে আমরা অনলাইন যুক্ত করে নিব আশা করছি কিছুক্ষণের মধ্যেই। যেমনটা বলার চেষ্টা করেছিলাম দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন জিয়াউর রহমানের যে কবরটি আমরা চন্দ্রিমা উদ্যানে রয়েছি, এই উদ্যানের নাম চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যানও করা হয়েছিল একসময়, আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেটাকে চন্দ্রিমা উদ্যানে নিয়ে আসা হয়। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নবম এবং দশম জাতীয় সংসদে একাধিকবার অধিবেশনে বা জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে এবং এটা সরানোর বিষয়েও কথা উঠে। বিশেষ করে লুইকানের যে নকশা বহির্ভূত স্থাপনা রয়েছে সবগুলোকে নিয়েই কথা উঠে এবং বিশেষ করে জিয়াউর রহমানের কবরটাকে সরানোর কথা বলা হয়। এর বাইরে এই কথা ওঠার সঙ্গে সঙ্গে যে বিষয়টা চলে আসে বিএনপির পক্ষ থেকে, তাদের মহাসচিব মির্জা ফখরুল যেটা জানিয়েছেন, তিনি বলছেন যে আসলে আজ একটু উদ্দেশ্যপূর্ণভাবে এই কথাগুলো বলছে সরকার বা সরকার আওয়ামী লীগ দল, বিশেষ করে ইতিহাসকে বিকৃত করতে দেওয়ার জন্য এবং জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। কেন সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে সেই বিষয়টি উনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে, যেখানে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সরকারকে এক ধরনের ভণ্ড এবং প্রতারক তিনি বলেছেন। আপনারা আসলে কি মনে করেন, সরকার কি আসলে ভণ্ড বা প্রতারক, অথবা সরকার কি ব্যর্থ রাষ্ট্র বলে তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য একের পর এক একটি ঘটনা বা বিশেষ করে জিয়াউর রহমানের মাজার এই মুহূর্তে সরিয়ে নেওয়ার প্রসঙ্গটি নিয়ে এসেছেন, খোদ প্রধানমন্ত্রী এটি নিয়ে আলোচনা করছেন। এবং এর বাইরেও আমরা জানি যে জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধ খেতাব সেটাও একটা বাতিলের কথাবার্তা শুনছি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আলোচনা অংশ নেবেন, তার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সে থেকে ফোন করে যুক্ত হবেন। আলোচনায় প্রথমেই যুক্ত করতে চাইব ব্যারিস্টার আফিন্দি আপনার কাছে। আমি আসলে একটু ব্যারিস্টার মঞ্জুকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু সরকারি দলের কথা, মঞ্জু ভাই আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত এবং আওয়ামী লীগের একজন, বলা যায় ইউকে আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী। আলোচনা আপনি কি যুক্ত করি, প্রধানমন্ত্রী হঠাৎ করে এই ধরনের একটা বক্তব্য, লাশ কেউ দেখেনি, নেই, এই মুহূর্তে কেন আলোচনাটা আসলো, কে যুক্তিকতা? অনেকের দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশে যে এখন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে করোনাকে কেন্দ্র করে, করোনা ব্যবস্থাকে কেন্দ্র করে, এই দৃষ্টিগুলো অন্যদিকে সরানোর
করার জন্যই কিনা এই বিতর্কটি তৈরি হওয়া? ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এত রাত্রে টেলিভিশন সেটের সামনে বসে যারা টিভি দেখছেন, ফেসবুকে দেখছেন কিংবা অনলাইনে দেখছেন, সবাইকে অনেক অনেক সাদর সম্ভাষণ। আসলে আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন এটি কিন্তু টোটালি একটা রাজনৈতিক প্রশ্ন। এটা রাজনৈতিক, একজন কর্মী হিসাবে আমি রাজনৈতিকভাবে এই প্রশ্নটির জবাব দিতে চাই। আপনি যদি দেখেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটি বলেছেন, এটি কিন্তু নতুন কোনো কথা নয়, কিন্তু এই কথাটি কিন্তু ঘুরে ফিরে অনেকবার এসছে। একবার বেইলি ব্রিজ, জিয়াউর রহমানকে যেখানে সমাধিস্থ করা হয়েছে বলে বলা হচ্ছে, সেখানে কিন্তু যাওয়ার জন্য একটি বেইলি ব্রিজ আছে, সেই বেইলি ব্রিজটি একবার সরিয়ে ফেলা হয়েছিল। জিয়াউর রহমানের যে মাজারটি যেখানে আছে, কবরটি যেখানে আছে, সেখানে সেই জায়গাটাকে চন্দ্রিমা উদ্যানের নাম বদল করে দেওয়া হয়েছিল জিয়া উদ্যান। পরবর্তীতে সেটিকে আবার চন্দ্রিমা উদ্যান নামে ফিরিয়ে আনা হয়েছে। জিয়াউর রহমানের নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ঢাকাতে, সেই বিমানবন্দরটিকে নাম বদল করে শাহজালাল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে, সেই নামটিও বদল করা হয়েছে। এবং বেগম খালেদা জিয়া সেনানিবাসের একটি বাড়িতে ছিলেন, যেটি বিশাল একটি বাড়ি। সেই বাড়িটি থেকেও খালেদা জিয়াকে আইনগতভাবে বের করে দেওয়া হলো। বের করার পরে সেখানে 10 তলা কয়েকটি ভবন তৈরি করা হলো, যেগুলো আর্মি অফিসারদেরকে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে আর্মি যারা কিনা বিডিআর হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই সব ফ্যামিলিগুলোকে দেওয়া হয়েছে। এখন বিষয়টাকে যদি আপনি দেখেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, এটা কোনো হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিষয়টা এরকম নয়। জিয়াউর রহমানের কবরটিকে এখান থেকে সরিয়ে দিবে আওয়ামী লীগ সরকারের, সরকারিভাবে নয়, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে অনেক আগ থেকে কিন্তু এরকম কথাবার্তা আমরা শুনেছি, দেখেছি, সংসদে আলোচনা হয়েছে। এখন বর্তমানে যে কথাটি প্রধানমন্ত্রী বলেছেন, সেই কথাটি কিন্তু রেডিও টেলিভিশনে প্রচারিত। এরশাদ সাহেব নিজে তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে জিয়া রহমান সাহেবকে লাশ বলে যেটাকে দাফন করার জন্য এখানে আনা হয়েছিল, সেখানে আমি দেখেছি আর্মির পোশাক পরা একজন। বলে নাই কোনো, এটা এরশাদের যে বক্তৃতাটা এসছে, প্রধানমন্ত্রী যেটা বলেছেন। এখন আপনি না, ঠিক আছে, আপনি দ্বিমত করতে পারেন, আপনি বললেন। তো এই যে জিয়াউর রহমান সাহেব 1977 সালের এপ্রিলের 4 তারিখে যখন প্রেসিডেন্ট হন, তখন তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি কিন্তু আর সেনাবাহিনীর কোনো লোক ছিলেন না। অর্থাৎ 1977 সালের 4 এপ্রিল তিনি যখন ক্ষমতা নেন, মানে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, মানে উনার ওই ভোটের মাধ্যমে, হ্যাঁ, তখন কিন্তু তিনি আর সামরিকের কেউ নয়, তিনি তখন সিভিলিয়ান গভর্নমেন্ট হলেন। সুতরাং উনার পরনে 1977 সালের 4 এপ্রিলের পর থেকে আর কোনো সামরিক কাপড় ছিল না। তো সেই হিসেবে যদি এরশাদ সাহেব বলেন, এরশাদ যেহেতু সে সময় দায়িত্বে ছিলেন, লাশ নিয়ে আসা, লাশ দাফন করা, ওটা ওই সময় একটা সেন্টিমেন্ট ছিল, ওই সেন্টিমেন্টের কারণে একটা লাশকে দাফন করা হয়েছে। কিন্তু কেউ দেখেছে, যারা দেখেছে জিয়াউর রহমানকে যেভাবে, মানে যে আক্রমণটা যেভাবে হয়েছে, আর্মিদের যেরকম মেশিন গান, স্টেন গান ব্যবহার করে যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, একটা মানুষের কি অবস্থা হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এবং ওনাকে হত্যা করার পরে রাঙ্গুনিয়াতে নাকি রাউজানে কোথায় নিয়ে যেন গভীর জঙ্গলে দাফন করা হয়েছিল, এরকমও শোনা গেছে। পরবর্তীতে বলা হয়েছে সেখান থেকে, সেই খবর থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, এটার কিন্তু বৈজ্ঞানিক সমাধানও কিন্তু আছে, এখন কিন্তু বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। এখন বিষয়টা দুইটা, একটা হচ্ছে জিয়াউর রহমানের যদি কবর এখানে থাকে, তাহলে কি এটা স্থানান্তর করা হবে কিনা, আর যদি ধরা হয় যে না জিয়াউর রহমান না অন্য কারো লাশ এখানে আছে, তাহলে সরানো হবে কিনা। আওয়ামী লীগ সরকারের অবস্থানটা আসলে কি? আমরা তো আর নীতি নির্ধারক কোন ফোরামের মানুষ নয়, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ যেটা চায় যে চন্দ্রিমা উদ্যান, জাতীয় সংসদ, যে লুই আই কান যে নকশাটি করেছে, সেই নকশার ভিতরে এই জিয়াউর রহমানের মৃত্যুর পর যেসব সামরিক অফিসাররা ওনাকে ওখানে দাফন করা হয়েছে, এখানে যে টোটাল যে একটা ডিসিপ্লিন ছিল, সেই ডিসিপ্লিনটা নষ্ট করা হয়েছে, সৌন্দর্য নষ্ট হয়েছে। আমি শেষ করতেছি। ইভেন জিয়াউর রহমানের মৃত্যু দিবস, জন্ম দিবস বা রাজনৈতিক দিবস, বিভিন্ন দিবসে বিএনপির বড় বড় নেতাকর্মী, সমস্ত দেশ থেকে নেতাকর্মীরা এসে এখানে গ্যাদারিং হয়। সাধারণত পৃথিবীর যেই কোনো দেশের যে আপনার থাকে, এই
কি বলবো আমাদের যে সচিবালয় না, আমাদের সংসদ ভবন আর আশেপাশে সংসদ হলো একটা সংরক্ষিত অঞ্চল, সেখানে কিন্তু যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ থাকে, সেটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে সরকার যদি সেরকম কোনো উদ্যোগ নেয়, এখানে এটা একটা রাজনৈতিক ডিসিশন। কিন্তু ওয়েস্টমিনিস্টারে তো আমরা দেখছি ওয়েস্টমিনিস্টার সামনে অনেক গ্যাদারিং সব সময় এটাই হয় স্বাভাবিক। আফিন ভাই আপনাকে যুক্ত করি, সময় দিবেন জি আপনাকে যুক্ত করি, বেশি করে বলেন আপনি, ওনাকে একটু বাড়াই দেন। আপনি শুরু করুন। না বাড়ায় দিবেন, আমি প্রশ্ন করছি না। আচ্ছা আপনি প্রশ্ন করব না, আপনি উত্তর দিন, আমি একটা কল নিয়ে আসি তাহলে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কি আছেন সংক্ষেপে আপনার মতামত দিন। হ্যালো আসসালামু আলাইকুম, জি বলুন ভাই। মঞ্জু ভাই একটা কথা বলেছেন, মঞ্জু ভাই বলছেন যে মেশিন গান দিয়ে জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয়েছে। বলুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করা হয়েছিল, তো ওনার কি লাশ ছিল না লাশ গায়েব হয়ে গেছিল? আর উত্তরটা আমি দেব। 2 নম্বর প্রশ্নটা হলো, উনি বলেছেন জিয়াউর রহমানের মাজার এখান থেকে সরানো হবে চন্দ্রিমা উদ্যানে লুইকানের নকশা নিয়ে। আমি ওনাকে জিজ্ঞাসা করে যাই, লুইকানের নকশায় কোথায় জিয়াউর রহমানের যে মাজার হয়েছে এখানে কোনো স্থাপনা দর্শন ছিল না, এটা খালি ছিল এই জায়গাটা। লুইকানের নকশা আনে আওয়ামী লীগ 5 বছর এটা স্টাডি করেছে। এটা সংসদ ভবন সহ যেগুলা বলা হয়েছে তার আওতায় জিয়াউর রহমানের খালি জায়গায় কবর দেওয়া হয়েছে, সেটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারেনি, এই জন্য লুইকানের নকশা নিয়ে আওয়ামী লীগ স্টপ হয়ে গেছে। আচ্ছা তো প্রশ্নটা কোথায়? প্রশ্নটা উনি যে প্রশ্ন তুলছেন যে লুইকানের নকশা ভঙ্গ করা হয়েছে, লুইকানের নকশা এটা নেই, সৌন্দর্য নষ্ট হবে না, এটা আপনার কথা। ধন্যবাদ দর্শক, আমরা একটু আফিন বেকে শুনি। ধন্যবাদ আজকে যারা শুনছেন এবং এনটিভি কর্তৃপক্ষ যারা আমাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকে যে বিষয়টিকে সামনে নিয়ে আজকে আসলে আমরা আলোচনা করছি সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়, এবং আমি তার প্রথমেই বর্তমান প্রধানমন্ত্রীর উনি যে বক্তব্য দিয়েছেন বা জাতির সামনে যে বিষয়টাকে উপস্থাপন করেছেন, একজন সরকার প্রধান হিসাবে, বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে ওনার কাছ থেকে এই বক্তব্য আমরা আশা করি না, এবং আজকের এই আলোচনা সভা থেকে বা আমাদের এই টকশো অনুষ্ঠান থেকে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমি দেখেছি আজকেও মনে হয় আপনারা, আজকে বা গতকালই আপনারা, আমি বলতেছি যে উনি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যে রাজনৈতিকভাবে একটি বিষয়কে সামনে নিয়ে আসছেন এবং বাংলাদেশের মানুষকে একটি, আমি মনে করবো এটা একটা মিসলিডিং, ডেলিবারেটলি উনি মিসলিডিং করতেছেন, ইতিহাস বিকৃত করতেছেন। উনি বারবার বলেন ইতিহাস বিকৃত, কিন্তু ওনার মুখ দিয়েই একটা জলজন্ত বিষয়কে বিকৃতির দিকে নিয়ে যাচ্ছেন। ওই সময় উনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো তখন রাউজানে নিয়ে প্রথম দাফন করা হলো, তারপর মেজর হান্নান শাহর নেতৃত্বে ওই জায়গা থেকে নিয়ে এসে ঢাকাতে আমাদের মানিক মিয়া অভিনীতে যে জানাজা হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে বলা যায় এটা সর্ববৃহৎ জানাজা, এবং লক্ষ লক্ষ মানুষ সেদিন জিয়াউর রহমানের সেই লাশ দেখেছেন। আপনি দেখেছেন, এখনো রেকর্ডে পাবেন যে সারিবদ্ধভাবে প্রতিটা মানুষই সেদিন এক নজর দেখে 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 তারপর সমাহিত করা হয়েছে। আমি সেই সময়ের একটা ছবি আজকে আপনার টিভির মাধ্যমে দেশের এবং দেশের বাইরের প্রত্যেকটি মানুষকে দেখাতে চাই। সেই সময় আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 14 বছর বয়স ছিল, এবং তাকে শেষ দেখানোটা হয়েছিল জানাজার পরেই বা জানাজার ঠিক আগ মুহূর্তে একজন আর্মি অফিসার ওনাকে সামনে নিয়ে যে উনার যে লাশটা দেখিয়েছিল, সেই সময় তো উনি তো জানতো না আজকের এই বিষয় বিতর্কিত বিষয় সামনে আসবে। সেই সময়ের ছবিটাই আজকে প্রমাণ করবে, আপনি একটু দেখেন ক্যামেরা থেকে, সেই সময়ের ছবিটাই প্রমাণ করবে জিয়াউর রহমানের লাশ সেখানে ছিল কিনা। আপনি আগে দেখেন যে এই যে লাশটা দেখানো হয়েছে, রক্তাক্ত একটি লাশ, এবং হ্যাঁ এই ছবিটা আপনি দেখাচ্ছে যাচ্ছে যে তারেক রহমানের উপস্থিতিতে তারেক রহমানকে ওনার বাবার লাশটা শেষ মুহূর্তে দেখানো হয়েছিল এই মানিক মিয়া এভিনিউতে, এবং সেটা সারা বাংলাদেশের মানুষ, আজকের যারা বিভিন্ন ধরনের সেক্টর কমান্ডার ছিলেন তারাও সেদিন যে সেই জানাজায় ছিলেন, এবং এরশাদ সাহেবও সেদিন জানাজায় ছিলেন। এরশাদ সাহেব বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে 91 সালের নির্বাচনের পরে বিএনপি সরকারের আমলে উনি জেলে ছিলেন, দীর্ঘ সময় জেলে ছিলেন, কিন্তু উনি জেলে থাকার অবস্থায় বের হয়ে এই বিএনপি সরকারের বিরুদ্ধে বা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, কিন্তু কোনোদিন কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না বা বলতেও পারবে না
যে এরশাদ সাহেব কোনোদিন যে কাঁধে তিনি লাশ হ্যাঁ কবরস্থান নিয়ে গেছিলেন, উনি কোনোদিন বলেন নাই যে এই জায়গায় জিয়াউর রহমানের ছিল না, লাশ ছিল না। বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী এখনো জীবিত আছেন যারা সৌচককে সেদিন এই লাশটা দেখেছিলেন। এটা কোনো কোনা করে নাই, মেকআপ করে বানানো হয়েছিল না, এটা অরিজিনালি জিয়াউর রহমানের লাশ। বাংলাদেশের কোনো পত্রিকাতে প্রকাশিত, পত্রিকাতে এখনো বিদ্যমান আছে। এটা একদম সময় শেষ। না না না, আমাকে বলতে দিতে হবে। আমি বলি যে সেই দিন যে 1 মিনিট আপনাদের এই বর্তমান প্রধানমন্ত্রী বললে জিয়াউর রহমান কোথাও মুক্তিযুদ্ধ করেছে তার কোনো দলিল প্রমাণ নেই। জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা ছিল সেটা ওনারা মানেন না। আমি রেফারেন্স দিয়ে বলতে পারি, আপনি মঞ্জু ভাই আপনিও জানেন যে 2009 সালের আফিন্দি ভাই, এটা তো একটা অন্য প্রসঙ্গ, আমি আপনাকে দিব, একটু বিরতিতে যেতে হবে, কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ কি নয় এটার ওই প্রসঙ্গটা আমরা আসবো। আমি একটু একটা দর্শক নিয়ে নিই, তারপরে আমরা বিরতি যাবো। দর্শক কে আছে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সংক্ষেপে যাবেন, আমাদের একটু বিরতিতে যেতে হবে প্লিজ। আচ্ছা ভাই, আমি শর্ট করে বলবো, সংক্ষিপ্ত করে বলবো। হ্যালো, শুনছি, বলুন। হ্যাঁ, আমার হাসি পেল যে এই কথাটা আপনি উপস্থাপনায় বলছেন যে নতুন করে এই কথাটা শুনছেন। জি, আমরা তো নতুন শুনছি না। যখন জিয়াউর রহমানের মৃত্যু হলো তখনই আমরা জানি যে কবিনের জিয়াউর রহমানের কোনো লাশ ছিল না। ওই ভদ্রলোক বলছেন যে জিয়াউর রহমানের লাশ অনেক বুদ্ধিজীবী দেখেছেন। এই বুদ্ধিজীবীর নাম কি এবং কোন কোন বুদ্ধিজীবী দেখেছেন? ইভেন কি জিয়াউর রহমানের পরিবারের কেউ দেখেন নাই? জিয়াউর রহমানের লাশ এখানে আছে বলে যে নাটকটা করা হয়েছিল, নাটকটা সাজিয়েছিলেন একটি আন্ডারেজ বাচ্চাকে জিয়াউর রহমানের ছেলে জিয়াউর রহমানের ছেলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফিরে এলাম সময়ের সাথে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। কথা বলছিলাম চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানো হবে কেন, কি উদ্দেশ্যে। আপনারা নিশ্চয়ই যুক্ত আছেন, আমরা কয়েকজন দর্শককে প্রথমে নিয়ে আলোচনায় ফিরবো। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে বলতে পারেন। আমার নামটা বলি না, কিন্তু একটা কথা হচ্ছে কি, মানুষের যখন কবর হয় অনেকের সিম্বলিক কবরও দেওয়া হয়, যেখানে কোনো কিছুর সন্ধান পাওয়া যায় নাই এই ধরনের। তখন এখন যে জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী বা অন্যান্যরা আলোচনা করছেন, এটার কোনো দরকার নাই। শুধুই একটা ইস্যু বানানো হয়েছে জিয়াউর রহমানকে হেয় করা এবং বিএনপিকে হেয় করা, এটাই উদ্দেশ্য। সুতরাং ধন্যবাদ দর্শক, এটা খুবই লজ্জাকর ব্যাপার যে আমাদের প্রধানমন্ত্রী। ধন্যবাদ দর্শক, আমরা পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বলবেন প্লিজ। আমরা পরবর্তী দর্শকে যাবো, আশা করি দর্শক আবার ফিরে আসবেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন দর্শক, পরিচয় দিয়ে কথা বলুন। আমি কইতাম এই যে বর্তমানে যে জিয়াউর রহমান সাহেবের লাশ নিয়ে হয়েছে, আওয়ামী লীগ করে কোনো কথাও বললো, এরা জানেন না কিছু নাগাই নিয়ে। প্রিয় দর্শক, আপনি আপনার মতামতটা দিলে খুব খুশি হব, কারণ ব্যক্তিগত আক্রমণ করবেন না। খালি এক কথার উপরে শেষ হইব না। হ্যালো, জি শুনছি, বলুন আপনাকে। ব্যাপারটা দেখো, আর্মি মারিয়া গেলাম, তারা শেষ একটার পর একটা চালাইয়াও না, কারণ চালাইয়া না, তারা আওয়ামী লীগ না। এরা বর্তমানে যে বাংলাদেশের তা ফাটান নেই, এরা একটা ফাটা, এরা লোকে। ধন্যবাদ দর্শক, আপনাকে বেশ ভালো করে শুনছি না আমরা। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন স্যার। আপনি আমাকে শুনছেন? জি, ভালো করে শুনছি, বলুন। আচ্ছা, ওই কিছু কিছু লোক যে বলেন যে এটা নতুন বিতর্ক, কিন্তু ভাই যেদিন জিয়াউর রহমান সাহেবের লাশ আনা হয়েছে, আমরা সারাদিন দেখেছি টেলিভিশনের লাইভ দেখানো হয়েছে, ক্যামেরা একবারও কফিন থেকে সরানো হয় নাই, কিন্তু আমরা তো কখনো কফিনের খুলতে দেখি নাই। বা এই যে তারেক জিয়া বলছেন খালেদা জিয়া, আজ পর্যন্ত কি তারা কেউ কোনদিন বলেছেন যে আমরা লাশ দেখেছিলাম? তা দেখেছি বিএনপির কোন নেতাকে বলেছিলেন? বিভিন্ন সময় যখন বিতর্ক, কেউ কি প্রিয় দর্শক, আজকে আমি
আপনি নিশ্চয়ই প্রিয় দর্শক আপনার সত্য হতো যে ওনার লাশ কোনো বিতর্ক হতো না। ধন্যবাদ দর্শক আপনার বিতর্ক হয় প্রিয় দর্শক আপনার একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে নিই। আজকে মির্জা ফখরুল ইসলামও বলেছেন যে উনি নিজেই দেখেছেন। উপপ্রধানমন্ত্রীর সচিব থাকার কারণে, প্রাইভেট সেক্রেটারি থাকার কারণে উনি নিজে দূর থেকে দেখেছেন। লাশ দেখেছেন, মানে বলা হচ্ছে বিএনপি থেকে, আমরা সত্য মিথ্যা জানি না, ওনারা বলেছেন। আমরা দেখাইতে পারি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। মির্জা ফখরুলের বক্তৃতা আমি শুনেছি। আমরা আমরা আশা করি দর্শক ফিরে আসবেন। আপনি বিরোধীকে কথা বলার চেষ্টা করেছেন, আপনি একটু বলতে পারেন। আপনাকে আমি আসলে প্রশ্ন করছি না। যে বিষয়টা নিয়ে আজকে ওই যে দর্শক কথা বললেন যে কেউ দেখেছে কিনা, আমি তো বলবো ওই জায়গায় সারিবদ্ধভাবে আপনি ওই সময় বিটিভির যে রেকর্ড যদি এখনো দেখান, এখনো যদি লোকজন দেখতে চায় তাহলে রেকর্ড দেখানো যাবে যে সারিবদ্ধভাবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেদিন সেই লাশ দেখেছিল। আমি একটু আগেও বলেছি যে তারেক রহমান সাহেবকে এবং কুকু সাহেবকে শেষ মুহূর্তে উনার বাবার যে ডেড বডিটার মুখ দেখানো হয়েছিল, উনার লাশটা দেখানো হয়েছিল, সেই রেকর্ডটা এখন পর্যন্ত আছে, সব জায়গায় পাওয়া যাবে। তাহলে উনার লাশ ওই জায়গায় ছিল না, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেদিন জানাজায় অংশগ্রহণ করেছিল। সেই জায়গায় আর্মির অফিসার থেকে শুরু করে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী আজও জীবিত আছেন, অনেকেই দেখেছেন। আজকে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোসেন উনি বলেছেন ওনার বক্তব্যে যে উনি নিজে এটা জানি, উনি নিজে দেখেছেন। একটু প্রশ্ন না করে পারছি না, এই প্রশ্নগুলো আপনি বলেছেন, আই উইটনেস হিসেবে উনি সাক্ষ্য দিয়েছেন, এই প্রশ্নগুলো নিজেই বলেছেন। দেখেছেন। তাহলে এই সমস্ত অবান্তর মিসলিডিং একজন রাষ্ট্রপ্রধানের কেন করা হচ্ছে এটাই প্রশ্ন। হ্যাঁ, কেন করা হচ্ছে? এটা রাজনৈতিকভাবে উনারা বিএনপিকে অপদস্থ করার জন্য, উনার রাজনৈতিক ক্যারিয়ারকে, আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা এখনো বিদ্যমান, সেই জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা আজকে সেটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বাংলাদেশের সবচাইতে একজন অনেস্ট রাষ্ট্রপ্রধান হিসেবে, বাংলাদেশের একজন বহুমুখী প্রতিভার অধিকারী এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। উনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমি অবশ্যই বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের একজন, ওই স্বাধীনতার পূর্ববর্তী সময়ের উনার যে অবদান বাংলাদেশের জন্য, বা উনি একজন রাজনৈতিক নেতা ছিলেন, বিশ্বস্বীকৃত উনি একজন নেতা ছিলেন, অবশ্যই আমরা স্বীকার করতেই হবে। কিন্তু যার যতটুকু অবদান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান এবং বাংলাদেশে অল্প সময়ের ভিতরে উনার যে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছিল, আজও সেই জনপ্রিয়তা বিদ্যমান। এবং বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে এখন পর্যন্ত আপনাদের এই শেখ হাসিনা বিগত 13 বছর একটানা যে সরকারে আছেন, উনারা বলেন যে আমরা উন্নয়নের রাজনীতি করছি, উন্নয়নের দেশকে সয়লাভ করে দিচ্ছেন, কিন্তু জনপ্রিয়তা আজ পর্যন্ত উনার দ্বারে কাছেও যেতে পারেন না। আমরা এই প্রসঙ্গে আসবো, আসলে আমি আপনাকে দিব সময়, আমি একটু অন্য আমাদের সাংবাদিক আফিন ভাই একটা প্রশ্ন রেখে যাই। অফকোর্স, আমরা একটা স্লোগান শুনেছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি যে এক জিয়া লোকান্তরে জিয়া ঘরে ঘরে, একটি কবর সরালে এই জিয়ার কি ক্ষতি হবে? প্রশ্ন আছে আপনার কাছে, একটু জানতে চাই আপনি আসলে একজন সাংবাদিক হিসেবে কিভাবে দেখেন বিষয়টা, এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আমি তার সাথে যুক্ত করিনি, একজন নিঃশব্দ জানেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি তাদের একটি বর্ষপূর্তি উপলক্ষে সে বলছে যে 2023-এ যে সালে যে নির্বাচন এগিয়ে আসছে, ভোটার মোকাবেলা আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবল তাবল বলছে। জোনায়েদ সাকির বক্তব্য বলি আপনাকে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি বলি যেটি ব্যারিস্টার মঞ্জু ভাই বললেন, যেটা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিশ্বের যে কোনো দেশে যে কোনো বড় বড় সিদ্ধান্তগুলো হয় আসলে রাজনৈতিক সিদ্ধান্ত, এবং আমলারা সেগুলোকে নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়নের চেষ্টা করে। ঠিক তেমনিভাবে এখন যে চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে যেটি হচ্ছে বিতর্ক, সেটিও একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক একটি খেলা চলছে বলা যায়। এবং সেক্ষেত্রে আমি সরকারি দলের দুটি যুক্তিকে আমি যৌক্তিক বলে মনে করি। বিএনপির যুক্তি তো অবশ্যই এটা না মানার কোনো, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা আগে বলেনি, সেটা হচ্ছে কোনো কবর সরানোর আমি পক্ষপাতী না ব্যক্তিগতভাবে। এখন যেটি দেশের কথা কিংবা আইন প্রণেতারা যেটা বলবেন কিংবা রাজনৈতিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটি তো অবশ্যই মানতে হবে, এবং সেটিকে মোকাবেলার জন্য বিরোধী দল কিংবা বিএনপি যতটুকু সম্ভব সবকিছু করবে। আমি সরকারি দলের যে যুক্তির কথা আমি বলতে পারি সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে মূল নকশার কথা যেটি বলা হচ্ছে, যদি সেটি মূল নকশায় থেকে থাকে, কারণ মূল নকশা
আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু সেটি প্রকাশ করা হয়নি, জনসম্মুখে প্রকাশ করা হয়নি। জনসম্মুখে প্রকাশ করা হোক, জনসম্মুখে প্রকাশ করার পরে যদি দেখা যায় যে সেটি মূল নকশার ভেতরে এইগুলা এইসব কবরস্থান অন্যান্য স্থাপনা রয়েছেন, তাহলে আমি মনে করি মূল নকশাটি আমাদের একটি স্বাধীনতার চেতনার অংশ, একটি সৌন্দর্যের অংশ। সৌন্দর্যের চেয়ে সবচেয়ে বড় কথা এটি বাংলাদেশের সংসদ, যেখান থেকে বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্তগুলো হয়। আপনি বলছেন সরিয়ে নেওয়া ভালো, যদি হয় সরিয়ে নেওয়া ভালো। আরেকটি যুক্তি সেটি হচ্ছে ব্যারিস্টার আফেন্দি সাহেব একটি ছবি দেখিয়েছেন। আমরা আমাদের বয়সী যারা, তারা কিন্তু জিয়াউর রহমানের শাসনামল দেখেনি, তাদের পরেই জন্ম। কিন্তু জিয়াউর রহমানের যতগুলো আমরা কর্মকাণ্ড দেখি সবগুলো ভিডিওতে কিংবা ছবিতে, এমনকি বেগম খালেদা জিয়ার সাথে ছবি কিংবা ছেলেদের সাথে ছবি, কিন্তু উনি আজকে যে ছবিটা দেখিয়েছেন আমাদের চোখে পড়েনি। এটি আমার চোখে পড়েনি, কারো অনেকের চোখে হয়তো পড়েনি। আমি আরেকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে বিএনপির এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, যে এরকম ছবি যদি থাকে কিংবা বিটিভির আর্কাইভে যদি থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন জিয়াউর রহমান মারা যান তার পরবর্তী সময় দীর্ঘ সময় কিন্তু ধরতে গেলে বিএনপি কিংবা বিএনপি সমর্থিত সরকার, এবং এর পরবর্তীতে যখন আবার এরশাদ পরবর্তী সময়ে 2বার বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময়ে কিন্তু এই ধরনের ছবিগুলো আসেনি। তারা কিন্তু জিয়াউর রহমানের অনেক ধরনের ছবি প্রচার করে, এটা হয়তো প্রয়োজন বোধ করেন, ঠিক আছে। তো আমি এখন সময় আসছে, এখন সেটা তাদের করা উচিত, কারণ যেহেতু একটা বিতর্ক তৈরি হয়েছে। এই দুটো যুক্তিকে আমি মনে করি যৌক্তিক, এবং বিএনপির উচিত এইসব প্রমাণগুলো তুলে ধরা। এখন আরেকটি কথা, যদিও থেকে থাকে তাহলেও কিন্তু মূল নকশার বিষয়টিও কিন্তু প্রাধান্য পাওয়া উচিত। এবং সেখানে কিন্তু আরো 7টি কবর রয়েছে, এবং 7টি কবরের আমরা যে সংবাদগুলো দেখলাম, আমি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে আমি মানতে পারি না যে ওনাদের কবর ওখানে থাকবে কেন, সংসদ ভবনের এরিয়ার মধ্যে কেন থাকবে। আপনার মতামত পেয়েছি। আমরা পরবর্তীতে মঞ্জু ভাইকে আসবো, দুজন কলারকে নিয়ে নিই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন দর্শক। ভাই, আমি আপনার প্যানেলের সবার কাছে সালাম। আর আমি প্যানেলকে বলতে চাই, উনি কি শুনতেছেন? সবাই শুনছেন, বলুন। ভাইয়া, আমি আপনাকে বলতে চাই, এই যে এত বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের লাশ নিয়ে কথা বলতেছেন, এটা সিম্পলি ক্যাট এন্ড মাউস গেম উনি শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। যত ফরেন দূতাবাস আছে বাংলাদেশে, ওরা বলবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত উইক লেডি, ক্যাট এন্ড মাউস গেম খেলতেছেন। আফটার ধন্যবাদ দর্শক, আমরা অনেক কলার রয়েছেন, তো আপনার মতামত পেয়ে গিয়েছি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, দয়া করে টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আমরা সকল দর্শককে অনুরোধ করব, আমাদের সময় সংক্ষিপ্ত, আপনাদের সবাইকে সুযোগ দিতে চাই, দয়া করে টেলিভিশনের সাউন্ড কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। ভাই, আমি ওই যে বিএনপির যে ভাই বলছে যে জিয়াউর রহমানের লাশ শেষ মুহূর্তে ওনার ছেড়ে দেখেছেন, তা আমি ওনার বক্তব্য থেকে, ওনার বক্তব্যের সাথে যেহেতু একটা বিতর্ক চলে আসছে, যে ছবিটা আছে এই ছবিটা দেখাইলে তো বিতর্ক শেষ। আমরা বিএনপির যে ভাই বলছে যে লাশ মুহূর্তে দেখেছেন, এই ছবি তো এই ছবিটা দেখান না কেন? উনি দেখাচ্ছেন তো, উনি একটা ছবি নিয়ে এসেছেন। আমি একমত। প্রিয় দর্শক, আপনি দেখুন এই ছবিটাকে, আপনি নকশার সাথে যদি মূল নকশাতে খবর না থাকে, তাহলে জিয়াউর রহমানের খবর সহ এখানে স্পিকার, ডেপুটি স্পিকার সহ আরো যে 7টা খবর আছে সবগুলা সরিয়ে নেওয়া উচিত। এবং ওই ছবিটা তো আমরা অনেক সময় দেখেছি, জিয়াউর রহমানের সব ছবি দেখেছি, কিন্তু কোথাও জিয়াউর রহমানের লাশের ছবি দেখেনি। ধন্যবাদ দর্শক। প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। পরবর্তী দর্শকের কাছে যেতে হচ্ছে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আসলে ভাই, মানে আওয়ামী লীগ, সংক্ষেপে বলবেন। আওয়ামী লীগের মানে যে ইস্যু নিয়ে আনছে সামনে যে ইলেকশন, ওই ইলেকশনের কারণে মানে বিএনপিরে মানে মাটল আমাইয়া কেস আরম্ভ হইতো, নেতা কলদের দর হইতো, এটা হইলো তারা একটা পলিসি। ঢাকায় যখন একটা
প্ল্যান থাকে 2 বছর আগে 3 বছর আগে গত ইলেকশনে যেটা তারা ধন্যবাদ দর্শক, আপনি একদম পরিষ্কার নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনী গেমের জন্য এটা করা করেছে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম খালেদ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। শেখ তাহির বলছি। জি তাহির ভাই, ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, বলুন। হ্যাঁ, আমি বিএনপির ভাইকে বলতে চাই, আমরা তখনকার সব জাতীয় পত্রিকায় দেখেছি জিয়াউর রহমান সাহেবের লাশ, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, ছেলে কাউকে দেখাতে দেওয়া হয়নি। সব পত্রিকায় কিন্তু বড় বড় করে হেডলাইন করেছিল। তো এই যে ছবিটা ভাই নিয়ে আসছেন, এটা আমি বলবো উনাদের বানানো ছবি। ধন্যবাদ তাহির ভাই, বানানো ছবি না। ধন্যবাদ তাহির ভাই, আর সময় দিতে পারছি না। ডেড বডি কি পত্রিকায় দেওয়া উচিত আফিন ছিল? ভাই, আমি অনেকবার দেখিয়েছি, আপনি বলেছেন আমি দর্শককে বলতে চাই, আমি বলছি রাষ্ট্রপ্রধান মারা গেছে, ওনার ডেড বডি পত্রিকায় দেওয়া উচিত ছিল। ওইটা তো, এটা তো পার্সোনাল ছবি, এখন আসছে এভিডেন্স হিসেবে আসবে। ধন্যবাদ আফিন ভাই। এটা আমাদের বিএনপির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এই ছবি। আফিন ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি দর্শককে বলতে দেন, তথ্য দিয়ে। ধন্যবাদ, এটা আপনি বলেছেন। হ্যাঁ বলেছেন। আমি এখন এই যে ঠিক আছে, আমরা একটু দেখাইছিল, দর্শক আপনাকে ধন্যবাদ। আমাদের জন্য আমরা একটু, মঞ্জু ভাই আপনাকে ধৈর্য ধরে আপনি শুনেছেন, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আপনি আপনার প্রশ্ন করলাম না, আপনি আপনার অনেকগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন, দেন আপনি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে মনে করেন 1981 সালে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন নিহত হলেন, তখন উনার কি বলে যে দাফন হলো ঢাকায়। তো বাংলাদেশের প্রথম শ্রেণীর যে কটি পত্রিকা আছে, বিশেষ করে ইত্তেফাক হলো টপ। ইত্তেফাক, মিল্লাত, সংবাদ এবং অনেকগুলো জাতীয় দৈনিক মানে প্রকাশ করেনি সেই সময়। ওই সময়ের লাশের ছবি প্রকাশ করেনি। না না, করবে কেন? লাশের ছবি কিভাবে করে রাষ্ট্রপ্রধান? আচ্ছা, আমি লাশের ছবির কথা বলছি না। ওই পত্রিকাগুলোতে পুরো এক সপ্তাহ জুড়ে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, তার সন্তান কে কাঁদতেছে, কি করতেছে, বাংলা সুটকেসের যে গল্পটা, ওটাও কিন্তু দিনের পর দিন পত্রিকায় এসছে। সেই পত্রিকাগুলোতে প্রথম 3-4 দিন প্রত্যেকটা পত্রিকাতে এসছে যে হৃদয় বিদারক দৃশ্য, পিতাকে শেষবারের মতো দেখতে পারলেন না তার 2 পুত্র সন্তান এবং স্ত্রী। এই সংবাদটি 3টা পত্রিকায় লেখা ছিল না ভাই। আমি বলি, আমার যদি কথা মিথ্যা হয়, আমি বললাম এই পত্রিকাগুলো আর্কাইভে আছে। উনি যদি চায়, উনি আইনা পাবলিককে দেখাইতে পারে যে এটা বলেন, এটা আপনার মতামত। আমি বললাম এই পত্রিকাগুলো এখনো বিদ্যমান। আপনি শুধু 20 টাকা করে দিলে 10 বছর আগের, আর 50 টাকা করে দিলে 20 বছর আগের, 100 টাকা করে দিলে 30 বছর আগের, এইভাবে পত্রিকাগুলো পাওয়া যায় এখনো আর্কাইভ থেকে, আপনি নিতে পারবেন। এটা যৌক্তিক কথা যে আপনি চাইলে এই যে আপনি যেটা দেখাচ্ছেন, এটার চাইতেও ওই পত্রিকাগুলোর যে রিপোর্টগুলো, সেগুলো বেশি ক্রেডিবল। ওগুলাতে ছিল যে জিয়াউর রহমানের লাশটাকে কাউকে দেখানো হয় নাই। ইভেন এই যে আপনারা একটু আগে বললেন না বিএনপির মহাসচিব, আমি কিন্তু বিএনপির মহাসচিবের একটা অনলাইনে একটা বিতর্ক দেখলাম, যেটাতে কথা হচ্ছে যে এই ইস্যুটা নিয়ে উনি কিন্তু একবারও দাবি করেন নাই উনি দেখেছেন। বিএনপির যে আজকে পত্রিকাতে আলোচনার সময় বলেছেন না, উনি বলেছেন, উনি কিন্তু উনি বলেছেন, ওই জিনিসটা আমার কাছে আছে। আমি আজকে ওই বিতর্কতে না বলতে পারেন, কিন্তু আজকে একটা সেমিনার উনি বলেছেন। আচ্ছা, তাহলে যেমন উনি আজকে দেখাচ্ছেন, হ্যাঁ উনি দেখাচ্ছেন না, উনি সরাসরি দেখছেন কিনা। এখন বিষয়টা হচ্ছে কি, বিএনপি যে ডিসিশন, আওয়ামী লীগ যে ডিসিশনটা নিয়েছে, এটা হলো একটা পলিটিক্যাল ডিবেট। এই পলিটিক্যাল ডিবেটে আওয়ামী লীগ কিন্তু যে কয়টা নিয়েছে সব কটাতে কিন্তু সফল হয়েছে। বিএনপি কিন্তু রাজনৈতিক দল হিসেবে সেভাবে দাঁড়াতে পারেনি, যার জন্য আওয়ামী লীগ এবারও মনে করেছে যে আমরা এটাও করতে পারবো। ওনারা বলেছেন যে জিয়াউর রহমানের নাম যদি সরানো হয় এয়ারপোর্ট থেকে, তাহলে লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে যদি চন্দ্রিমা উদ্যান থেকে কবর সরে নয়? একটা বিরতির পরে আসছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের তৃতীয় পর্বে সময়ের সাথে অনুষ্ঠানে যুক্ত করছি আপনাদেরকে সবাইকে। অবশ্যই যুক্ত হবেন আমাদের সাথে টেলিফোনে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন কাফি কামাল, সাংবাদিক। ওনাকে একটু যুক্ত করে নিচ্ছি। কাফি কামাল, চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানো হবে এবং এর সাথে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে, অবৈধ বলতে নকশার সাথে সম্পৃক্ত নয়, তাকেও সরানো হবে। আপনি আসলে কিভাবে দেখছেন, কেন এবং কি উদ্দেশ্যে এই মুহূর্তে আলোচনা? প্রথম কথা হচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনছি, আপনি বলুন। জি খালিদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। কাফি ভাই, শোনা যাচ্ছে। আপনি আমার প্রশ্ন বুঝেছেন?
হ্যাঁ, আমি প্রশ্ন বুঝতে জি বলুন বলুন, আমরা শুনছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কেন এই কবর বা মাজার সেখান থেকে সরানো হবে, এটার পেছনের উদ্দেশ্য কি? এগুলো হচ্ছে সবচেয়ে বেশি জানেন, ভালো জানেন বর্তমান সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি জানেন এটা আসলে এটা অন্তর্গত রহস্যটা কি। আপনার অভিমত কি? হ্যাঁ, একজন সাধারণ মানুষ হিসেবে যদি আপনি এটা বিশ্লেষণ করতে চান তাহলে সংক্ষেপে বলবেন। রাজনৈতিক একটা প্রতিহিংসা চরিতার্থ ছাড়া আর কিছুই আপনি এখানে খুঁজে পাবেন না। এটা একটা হীন মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না। আচ্ছা, কেন বললেন এই কথাটা? বললাম এই জন্য যে একজন মানুষ মারা গেছেন, তাকে দাফন করা হয়েছে, তার মৃত্যুর কয়েক দশক পরে এসে তার কবর সরানো, সেখানে তার ওই কবরের মধ্যে তার মৃতদেহ আছে কিনা, তার মৃতদেহ এনেছে কিনা, এই ধরনের যেসব কথাবার্তা বলা হচ্ছে, এটা কোনো সুস্থ মানসিকতার পরিচয় বলে কোনো স্বাভাবিক মানুষ এটা মেনে নেবে না। এটা মেনে নেওয়ার মতো একটা বিষয় না। এটা হচ্ছে একেবারে পুরোপুরি কেন না কাফি কামাল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার প্রশ্নটা। যদি এটা সংসদ ভবনের মতো একটা সংরক্ষিত এলাকায় কেন আনা হলো, বাংলাদেশের অন্যত্র কেন দাফন করা হলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাফন কার্যক্রমটাও টুঙ্গিপাড়া তার জন্মস্থানে করা হয়েছে। কেন সেনাবাহিনীর প্রধান ছিলেন একসময়, বিশেষ করে সংসদ ভবন একটা জনপ্রতিনিধিদের জায়গা, উনি তো জনগণের প্রতিনিধিত্ব ওভাবে করেনই নয়। সেই ক্ষেত্রে যত পরিচয় মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার আরও ছিলেন, সংসদ ভবনের সামনে কেন করতে হবে? এখন বিষয় হচ্ছে এগুলোর অনেকগুলো ঐতিহাসিক প্রসঙ্গ আছে, আপনাকে কিন্তু এই ঐতিহাসিক প্রসঙ্গগুলোর সাথে মানে বুঝতে হবে। এটার উত্তরটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় সপরিবারে, ওই সময় যে পরিপ্রেক্ষিত ছিল, ওই সময়ে কারা তাকে দাফন করেছে? যারা তাকে দাফন করেছে তারা স্বাভাবিক কোনো শক্তি ছিল না, তারা একটা অপশক্তি ছিল। এই অপশক্তি কেন তারা ঢাকায়, রাজধানীতে, বাংলাদেশের রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর তারা দেয় নাই, তারা গ্রামে পাঠিয়ে দিয়েছিল, সেটা তারা ভালো জানেন। হয়তো তারা জীবন্ত যে বঙ্গবন্ধু ছিলেন তার চেয়ে হয়তো খুন হওয়া যে বঙ্গবন্ধু, তাকে তারা বেশি ভয় পেয়েছিল, এরকম কিছু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যখন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন চট্টগ্রামে নিহত হন, এরপরে যখন ওনাকে এখানে আনা হয়, ওইরকম যে সময়টা, সেই সময়ে আপনার কি মনে হয়, কোন সুস্থ স্বাভাবিক মানুষের কি মনে হয় তখন খুব সুদূর প্রসারী চিন্তা থেকে জিয়াউর রহমান সাহেবের কবরটা এখানে জাতীয় সংসদ ভবনের যে চত্বর, সেই চত্বরের মধ্যে দিয়েছে? এটা অনেক বেশি, অনেক দূরবর্তী চিন্তা করে আমার সেটা মনে হয় না। তাহলে যদি দূরবর্তী চিন্তার কারণে যদি না করা হয়, তাহলে দূরবর্তী চিন্তার কারণে পরিবর্তন করা সম্ভব। আমি কথাটা শেষ করি। আমি তথ্যগত আনসারটা দেই আপনাকে। আমি দিব আপনাকে। সেই জনপ্রিয়তার কারণে ওই সময় এটা একটা এমন একটা ঘটনা ছিল, তারা হয়তো যারা এই ঘটনার সাথে ছিল, বঙ্গবন্ধুর ক্ষেত্রে এবং জিয়াউর রহমানের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ বিপরীত। না, সেটা বুঝে নিলাম। তাহলে কফি কামাল, আপনার বক্তব্য যদি এরকম হয়, বাংলাদেশে যেই কেউ জনপ্রিয় হবে সবাইকে সংসদ ভবনে কবর দিতে হবে। আমাকে কথাটা শেষ করতে দেন। সেটা হচ্ছে, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, যে অপশক্তি হত্যা করেছে, তারা কিন্তু অল্প সময়ের জন্য কিন্তু তারা ক্ষমতার নিয়ন্ত্রণটা নিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান সাহেবকে যারা যে অপশক্তি হত্যা করেছে, তারা কিন্তু ওই অর্থে ক্ষমতার নিয়ন্ত্রণটা নিতে পারে নাই। এখন এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু তৎকালীন সেনাপ্রধান প্রয়াত এরশাদ সাহেবের ব্যাপারেও কিন্তু বিভিন্ন সময়ে ওনার নামও কিন্তু এসেছে এই ষড়যন্ত্রের, এই অপশক্তির পেছনের ব্যাপারে। এখন যখন জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয়, যে অপশক্তি হত্যা করেছে, এরপরে যেহেতু তারা ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুর মধ্যে তারা ছিল না, তাদের জিয়াউর রহমান সাহেবের কবরকে কি বগুড়াতে নিয়ে যাবে না গাড়ি নিয়ে যাবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার মতো তাদের ইয়ে ছিল না। তারা ওই মৃতদেহকে, জনপ্রিয় মানুষরা মৃতদেহকে তারা এতটা ভয় পেয়েছিল যে তারা একটা পাহাড়ে ঢুকিয়ে তারা দাফন করেছিল, যেখান থেকে একটা প্রেসিডেন্ট ওনার মরদেহটা কিন্তু তুলে এনে সম্মানের সাথে ঢাকায় কবরস্থ করা হয়েছে। এবং আপনারা দেখবেন, এটা ঐতিহাসিক বিষয় হচ্ছে, এই
যে জানা যাওয়া না, সেই জানাজা কি জি পরিমাণ ধন্যবাদ কাফি কামাল, আপনাকে আবার একটু প্রয়োজনে যুক্ত করবো। আমি একটু আফিন ভাই একটু অস্থির হয়ে যাচ্ছেন, অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে চান, তার কাছে যাব, উত্তর দিবেন, কিন্তু প্রশ্ন একটা ছিল, একটা কবর সরালে কি লক্ষ লক্ষ জিয়া ঘরে ঘরে জন্মাবে না? হ্যাঁ, আমি আপনাকে স্ট্রাকচারালি আমি বুঝাইতে চাই যে আপনাকে 3 মিনিট, যে আপনার লুইকানের যে স্ট্রাকচার ছিল, আপনি বা আমরা যারা আছি বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি অনেকেই সংসদ ভবন এরিয়ায় গেছেন। আপনি যদি সংসদের খুব কাছাকাছি ওই দিক দিয়ে একটা রোড গেছে, এটার বাইকটা হলো মণিপুরি পাড়া, মানিক মিয়া ইউনিয়নের সামনেই, মানিক মিয়া ইউনিয়নের সাথেই এখন কিন্তু আবার ওই যে কোয়ার্টার করা হয়েছে। ওই দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে ওই যে আরঙ্গের যে রোডটা সেইটা, আর ওই যে চন্দ্রিমা উদ্যানের সাথে কিন্তু ডাবল ডুয়েল ক্যারেজের একটা রোড, এরপরে কিন্তু চন্দ্রিমা উদ্যান, এর ভিতরে কিন্তু সংসদ ভবন। ওই লুইকানের সেই স্ট্রাকচারে ওই এই যে চতুর্দিক দিয়ে যে রোডের বাইরে সংসদ ভবনের কোনো স্ট্রাকচারই ছিল না। মানে নিলাম আপনার কথা, সংসদ ভবনের বাইরে এই চন্দ্রিমা উদ্যানটাই ছিল একটা চন্দ্রিমা উদ্যান, এটা কোনো সংসদ ভবনের স্ট্রাকচারে ছিল না। এইটা এখন যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারকে সরাইতে হবে, এখন ওনারা সরকার প্রধান, উনি বলেছেন 2 বছর 3 বছর আগে চেষ্টা করতেছে। হ্যাঁ, ওনারা প্রথমে ইস্যু নিয়ে আসছিল 2 বছর আগে, যখন উনি বলছিলেন যে এইগুলা মাজার স্থাপনা এখান থেকে সরাতে হবে, তখন ওনারা স্বীকার করে নিয়েছিল যে জিয়াউর রহমানের কবর এখান থেকে সরাতে হবে। ওই সময়ের বক্তৃতা যদি দেখেন, বলছিল জিয়াউর রহমান, আমাকে লেখবে ফিনিশ বলেছেন, না জিয়াউর রহমানের মাজার সেখান থেকে সরাতে হবে। ওইটা যখন দেশের মানুষ আসলে সেইভাবে মেনে নেয়, তখন এখন ইস্যুটা আনছেন যে এখানে জিয়াউর রহমানের মাজারই নেই, এই ইস্যুটা এস্টাবলিশ করতে চাচ্ছেন যে এখানে কোনো মাজারই নেই, যাতে সহজেই এই কাজগুলো করা যায়। ওনাদের রাজনৈতিক বা দলীয় যে সিদ্ধান্ত, সরকারের যে সিদ্ধান্ত যে জিয়াউর রহমানের মাজারটা এখান থেকে সরাতে হবে, এখন ওনারা ইস্যু নিয়ে আসছেন যেখানে আসলে জিয়াউর রহমানের কোনো ইয়েই নেই, কবরই নেই। এই যে রাজনৈতিক স্ট্যান্ড, একটার পরে আরেকটা কোন ওনারা আফিন দ্বীপের প্রশ্নটা তো হচ্ছে, ওনারা এটা বলেছেন, মুজিব একদম বিগলিতে বলেছে ওনারা সরাবে, আমাদের যা বলে তা করে, মনোযোগ বলেছে। সেই প্রশ্ন হচ্ছে আপনারা কি করবেন? মিথ্যার আশ্রয় নিয়ে এখন ওনাকে মানুষকে আয়োজ করার জন্য তো এখন এই যে বলা হচ্ছে যে সরকারের, আমরা অবশ্যই দেশের মানুষ এটাকে কখনোই কোনোভাবেই মেনে নেবে না, মেনে নেবে না। গায়ের জুড়ে সরকার তো কবরের রাজনীতি হবে নাকি? হ্যাঁ, অবশ্যই করতেছেন ওনারা, কবরের রাজনীতি তো করতেছেন, আরো কত কিছু করতেছেন না। সরকার প্রধান যেটা মুখ দিয়ে বাইর করে, ওনাদের দল সেটাকে সাপোর্ট করে, সরকার সেটাকে সাপোর্ট করে, এবং ওনারা গায়ের জুড়ে বন্ধ করে নল দিয়া বাংলাদেশ সবকিছু এস্টাবলিশ। ধন্যবাদ। আমার দর্শক আছেন, নিয়ে নিচ্ছি প্রশ্ন। সালাম দর্শক, কে আছেন আমাদের? জি বলুন। আপনাকে আরেকটু এডেট করি যে এই স্ট্রাকচার আনার জন্য, ড্রয়িং আনার জন্য আমেরিকা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল, কিন্তু আনার পরে যখন দেখছেন এই স্ট্রাকচারে এইটা নাই, চন্দ্রমন্দিরের বাইরে, দর্শক কে রয়েছেন ফন্দামুদ্দিন স্ট্রাকচারের বাইরে, তখন ওনারা পাবলিকলি এটা আপনি তো মতামত শুনবেন তো না? হ্যাঁ, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন দর্শক। জি, আমি 2 মিনিট দেব আপনার, আমি 2 মিনিট দিতে পারবো, 30 সেকেন্ড দর্শক, প্লিজ দর্শক 30 সেকেন্ড বলুন। হ্যালো, জি দর্শক, আপনি 30 সেকেন্ডের মধ্যে বলুন, অনেকগুলো দর্শক রয়েছেন। জি জি জি, আমি 30 সেকেন্ডে বলবো। আমি প্রথমে বলবো ওইটা যে একজন মানুষ মারা যাওয়ার পরেও এই মরা মানুষকে নিয়ে এত টানা হেঁচড়া কি? আর আমি ওইটা বলি যে প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের যত মন্ত্রীরা আছে, আর ওইখানে যে আইনজীবী যে বাইরে কথা বলতেছেন, সবাইকে পাগলাগাঁওতে পাঠানো উচিত। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, কে রয়েছেন? আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যখন কিন্তু বাক্যটা আসে, তখন আমি সেইটাকে একেবারে সম্মুখের তার কাতারে জনজাতে আসছিলাম। আপনার পরিচয় দিবেন দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন না। একটা বাক্য আসছিল, এমনি বাক্স, এইটার মধ্যে কিছুই আসছিল না। আমি তখন আর্মির লোক, আমি তখন জনজাতে আসছিলাম একেবারে আগের কাতারে, এরশাদের পরে একজন, এরপরে আচ্ছা বুঝছেন? উনি দর্শক আপনার পরিচয়টা পুরোটা দিবেন। আর কিছুই নাই, একেবারে খালি এইটা আসছে। ধন্যবাদ দর্শক, আপনার পরিচয় না দিয়ে কথা বললে তো আমরা বুঝবো না আপনি কে ছিলেন, তখনকার সেনাপ্রধানের পাশে ছিলেন, আসলে পরিচয়টা জানলে ভালো হতো। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। টেলিভিশন সাউন্ড কমিয়ে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বলুন। আমি এই কথা বলতে চাই, এই যে ভদ্রলোক শেষ মারা যায়, রাস্তা যায়, উনি বললেন এইখানে জিয়াউর রহমানের মাজার নাই। জি, জিয়াউর রহমানের মাজার নাই। জিয়াউর রহমানকে টেলিভিশনে দেখানো হইলো যে সময় মারা গেলেন,
তো উনি কোথা থেকে বলেন যেখানে হয় না আর ছবি নাই, আপনার পত্রিকাতে প্রচার করা হয় না। আপনার মতামত কি দর্শক? আমার মতামত ওখানে 100% জিয়াউর রহমানের মাজার আছে। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। মাজার থাকলে কি মাজার কি সরানো ঠিক হবে যদি প্রয়োজন হয়? মাজার সরানো তো ঠিক হবে না, ঠিক হবে না। ওকে দর্শক, পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আশা করি দর্শক ফিরে আসবে। আরেকটি দর্শক রয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আসলে দর্শকদেরকে পরে একটু সময় দিব। আসলে মঞ্জু, আপনার কাছে যাবো। আসলে প্রশ্ন অনেকগুলো দর্শক আপনার কাছে হচ্ছে। দর্শক বলছিলেন যে নির্বাচন সামনে আসছে এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সরকার আসলে বলতে বলছেন। কাফি ভাই, আপনাকে আমি অবশ্যই সময় দিব, একটু মঞ্জু ভাইকে তো শুনতে হবে। বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে বলছে যে নির্বাচনের সময় এসে একটা কিছু করতে হবে, জি, তো জিয়াউর রহমান, ওনাদের কথা, জিয়াউর রহমান তো খুবই জনপ্রিয়, মানুষে ভালোবাসে, সেই হিসেবে জিয়াউর রহমানের এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করলে তো নির্বাচনের জন্য আরো খারাপ ফল আসবে, ভালো ফল তো আসার কথা না। তো সুতরাং ওদের এইসব আলাপ আলোচনায় আমি যাচ্ছি না। আমি যেখানে যাচ্ছি বাংলাদেশে না, মানে পারবেন না বলে আবল তাবল বলতেছেন, মানে আসলে আপনারা এখন শেষ সময়ে কি করবেন না করবেন একটা গন্ডগোল পাকাইতে চান, এরকম তো হতে পারে। দেখেন, একটু আগে এক দর্শক বলতেছিল যে খুব দুর্বল একটা সরকার, তো দুর্বল সরকারের এমন অবস্থা, বিএনপির, এটা তো বিএনপির বিরুদ্ধে যায়। একটা দুর্বল সরকারকেও আপনারা আন্দোলন সংগ্রাম করে নামাতে পাচ্ছেন না, তার মানে তো আসলে সরকার দুর্বল না। মূলত আমি যে কথাটা বলতে চাই, দেখেন আমরা কিন্তু আমি ডালপালায় ঘুরতে পছন্দ করি। আমি ডাইরেক্ট কথা বলি। ডাইরেক্ট কথা হলো কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের নাম সরিয়ে নেওয়া হবে। নিয়েছেন। এটা নেওয়ার জন্য, এটাকে না নেওয়ার জন্য প্রশ্ন যদি করি আমি, কেন করতে হবে? কেন একটা কবর নিয়ে আপনাকে রাজনীতি কেন করতে হবে? এখন আপনি আসেন সেটা বলেন। 1971 সালের পর 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্কটা কি আপনাকে দেখতে হবে। পলিটিক্যাল আপনি দুই পাশে দাঁড় করান। আমার বাবাকে যারা হত্যা করছে, আপনি তাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার রাষ্ট্রের কোষাগারের টাকা দিয়ে আপনি সরকারি চাকরি দিয়ে বসায় রাখছেন। মোস্তাক আহমেদ ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশে একটা, উনি তো প্রেসিডেন্ট ছিলেন, মোস্তাক প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করছেন, একটা অর্ডিন্যান্স জারি করছেন। অর্ডিন্যান্সটা কি ছিল? যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং 15ই আগস্টের রাত্রে এবং 3 নভেম্বরের রাত্রে যাদেরকে হত্যা করা হয়েছে, এদের বিচার বাংলার মাটিতে হবে না। বাংলাদেশের আইন হচ্ছে এইরকম কোন অর্ডিন্যান্স যদি হয়, এটা 60 ডেজ পর্যন্ত মেয়াদ থাকে। এই 60 দিনের মধ্যে যদি বৈধ কোনো সংসদ যদি সেটাকে রেকটিফাই না করে, তাহলে সেটা আইনে পরিণত হয় না। মোস্তাক চলে গেল, আবু সাইম আসলো, 2 বছর চলে গেল। এপ্রিল মাস 1977 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। 78 সালে আইসা উনি ওটাতে সিলমারি বললেন, না ওটা আমি পাশ করাই দিলাম সংসদে। দেখেন, তাহলে আমার বাবাকে হত্যা যারা করেছে তাদের বিচার বন্ধ করলেন আপনি। আমার বাবাকে যারা হত্যা করেছে পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি দিলেন আপনি। কথা তো তাই, প্রতিহিংসার রাজনীতি করছেন। এখানে প্রতিহিংসা আপনি বলবেন, আমার পিতাকে মারার পরে আমি যদি তার যদি না, আমি ক্ষমা করব কাকে সেটা তো আমি ডিসিশন নিব, আমার মহত্বের ব্যাপার না। আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথাটা একটু স্ট্রেচ করতে দেন। এখানে হচ্ছে কি, আওয়ামী লীগের সাথে বিএনপির যে সম্পর্কটা, দুইটা রাজনৈতিক দল প্যারালাল হওয়ার কথা ছিল, যে কোনো কারণে বাংলাদেশে সেটা হয় নাই। এইটা না হওয়ার কারণে বাংলাদেশের রিটেলিয়েশনের যে রাজনৈতিক কালচার, এটা এখনো বিদ্যমান। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রিটেলিয়েশনের কালচার থেকে আমাদের সমঝোতামূলক একটা রাজনীতি হতে হবে দেশ এবং জাতির সাথে ফিউচারে। তবে যতদিন পর্যন্ত এই গাত্রদাহ শেষ না হবে, ততদিন পর্যন্ত সুস্থ ধারার রাজনীতি আসবে না। আপনি যত কথাই বলেন, আমি যখন দেখি যে এই যে যাদেরকে আমরা ফাঁসি দিছি এবং এখনো যে কয়েকজন বিদেশে পালাতক আছে, এদেরকে আপনি রাষ্ট্রীয় খরচে বিভিন্ন দেশে দূতাবাসের এম্বাসিতে আপনি চাকরি দিয়ে রাখছেন, এবং 21শে আগস্টে একটা গ্রেনেড হামলা হলো, সেই হামলায় আপনি ক্ষমতায় আমাকে একটা মামলা পর্যন্ত রুজু করতে দিলেন না। আমার 21 জন কর্মী 2টা স্টেশনে গেল, পুলিশ স্টেশন, একটা হলো পল্টন থানা আর একটা হলো মতিঝিল থানা। 2 থানার কেউই নিল না। অপমৃত্যুর একটা মামলা দায়ের করলো পুলিশ, যেটা আমাদেরকে মেনে নিতে হলো। আমাদের
29 জন কর্মী মারা গেল, আমরা একটা মামলা পর্যন্ত করতে পারলাম না। তাহলে আপনি দেখেন আপনার সাথে আমার যে সম্পর্কটা, যদি সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আপনার সাথে আমার তৈরি হতো, বাংলাদেশের সাথে, রাজনীতির সাথে, ভদ্রতার সাথে হতো সেটা। তারপরে আমরা জানি বেগম খালেদা জিয়ার জন্মদিন হচ্ছে 15ই আগস্ট ওনারা পালন করে, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি 91-92 সাল অথবা জিয়াউর রহমান সাহেব 1976 থেকে 1981 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিলেন, কখনো কোনো একটা পত্রিকায় দেখাতে পারবেন না যে ওনার জন্মদিন 15ই আগস্ট পালন করা হয়েছে। হঠাৎ করে 93 সালে এসে প্রথম উনি 15ই আগস্ট পালন করলেন। তা আপনার সাথে যে ধরলাম আপনার সত্যিকারের জন্মদিন সেদিন, আমরা সেটাকে কি পালন করি? 10 সেকেন্ডস। এত বড় একটা আমাদের জন্য কালো দিন, আপনি সেদিন উৎসব করেন, কেক কাটেন। তাহলে আপনার সাথে তো আমার তো রাজনৈতিক কোনো সমঝোতা তৈরি হয়নি। তাহলে আমার যখন ক্ষমতা থাকে, এই কারণে কবরটাকে সহায়তা হবে, যেহেতু আমার পিতাকে আপনি সম্মান করছেন না, অবশ্যই রাজনীতি, এখানে তো রাজনীতি। এই রাজনীতি কি অর্থ? এই প্রশ্ন রেখেই বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, আসছি একটু পরেই। সে সময় তো অত কথা বলার সুযোগ ছিল না, আজকে শুনছি, আজকে কথা বলি একটু। গাত্রদাহের যে বিষয়টি এসেছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। জি, আমি এখানে একটা নিউজ কভারেজ করতে গেছিলাম একটি রাজনৈতিক দলের সবার। তো সেখানে আমরা এখন মনে করেন আওয়ামী লীগের সাথে বিএনপির যে দুই পরিবারের একটা বৈরী ভাব, মঞ্জু ভাই যেটা বললেন, ওনার বাবাকে যারা হত্যা করে তাদেরকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পুরস্কৃত করেছেন, সেজন্য একটা ক্ল্যাশ একটা লেগে আছে। সুতরাং এটা যেমন ওদের মধ্যে রয়েছে, আমি যেটা দেখেছি তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে হয়তো বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তাদের মধ্যেও কি ধরনের এটা রয়েছে। আমি সেই উদাহরণটা দিই। সে সবাই একজন তরুণ বক্তা, বয়স 30 থেকে 40-এর কোটায় হবে, যারা আমি মনে করি ন্যায়ের কথা বলবে, সত্য সুন্দরের কথা বলবে। সে বক্তব্য রাখছে যে তুমি এখন এত বাড়াবাড়ি করছো, অমুকের মৃত্যু যেরকম হয়েছিল তোমার মৃত্যু তার চেয়েও খারাপ ভাবে হবে। কথাটা চিন্তা করেন। তার মানে ওই তরুণ বক্তা প্রতিহিংসা রাজনীতি করছে, তার মধ্যে প্রতিহিংসা জেগে গেছে এবং সে একটি হত্যাকাণ্ডকে সমর্থন দিচ্ছে এবং মনে প্রাণে চাইছে তার চেয়েও জঘন্যতম আর একটি হত্যাকাণ্ড ঘটুক, হত্যাকাণ্ড ঘটে যারা ক্ষমতায় আছে তারা চলে যাক, ওই তরুণ যে দল করে সেই দল ক্ষমতায় আসুক। আমি এটা বিএনপি কিংবা আওয়ামী লীগ কারো কথা উল্লেখ করছি না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পুরানো যারা রাজনীতিবিদ তারা সময়ের পর খাওয়া, তাদের মধ্যে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এগুলো রয়েছে, কিন্তু যারা তরুণ মাত্র রাজনীতিতে ঢুকলো তাদের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সে ধরনের একটা প্রতিহিংসা রাজনীতি। এখানে কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে আসলে আদর্শ নৈতিকতার চর্চা না করে বা চেতনার কথা যেটা বলে সেটা চর্চা না করে এক ধরনের ব্যক্তিগত এখন যদি আমি বাস্তববাদী কথা বলি, আমি গত বেশ এক দশকের বেশি সময় ধরে প্রবাসে, বাংলাদেশের খবর খুব একটা রাখি না, তারপরেও যতটুকু আমার মনে হয় এখন বাংলাদেশের রাজনীতিতে এখন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের রাজনীতি ছাড়া আর তেমন কোনো রাজনীতি নেই। আমি হতাশাবাদী না, তারপরও আশা করি হয়তোবা তরুণ প্রজন্ম জেগে উঠতে পারে, দ্বন্দ্বের মাধ্যমে হয়তো নতুন একটা সূচনা তৈরি হতে পারে। প্রিয় দর্শক কে রয়েছেন? আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আমি কি ভাই স্টুডিওতে কথা বলতে পারবো? জি শুনছি, আপনি আমার সাথে কথা বলছেন, আপনি সংক্ষেপে দ্রুত বলুন। হ্যাঁ, আমি বলতে চাই ওই যে এখন যে বক্তব্য রাখছেন, ওনার আগে যে বক্তব্য বলছেন যে রহমান আইসা ৭৭ সিল মাইরে ইন্ডিমিউনিটি দিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর বিচার বন্ধ করে দিচ্ছে, তাহলে ওনারা জিজ্ঞাসা করেন প্রথম জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান সাহেব ইন্ডিমিউনিটি আইন করে রক্ষী বাহিনীর যে 30-35,000 লোক মুক্তিযোদ্ধা সহ হত্যা করেছিল, ইনক্লুডিং সিয়ার শিকদার, এইটার প্রথম ইন্ডিমিউনিটি কে করেছিল? এটার উত্তর উনি আপনার স্টুডিওতে, এটা মনে হয় সাথে সাথে না দিলে পরে দেওয়া যাবে না। জি দর্শক উত্তরটা নিয়ে নেন। দর্শকের ইতিহাস জ্ঞান, সত্য জ্ঞান যদি থাকে, বাংলাদেশে কখনো কোনো ইন্ডেমনিটি জিয়া রহমান যেটা দিছে এর আগে কাউকে হত্যা করার জন্য মাফ করে দিয়ে কোনো ইন্ডেমনিটি বাংলাদেশের সংসদে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ হাসিনা কেউ দেয়নি, এবং এটাই সত্যি। প্রিয় দর্শক কে রয়েছেন? পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম, বলুন। কেমন আছেন ভাইয়া? জি আপনি সংক্ষেপে উত্তর দিবেন প্লিজ।
যে আপনাদের প্রোগ্রামটা খুব সুন্দর লাগতেছে ভাইয়া। জি বলুন। আমি সংক্ষেপে এইটাই বলবো যে আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, আমি মনে করবো সবাই এই প্রতিহিংসা বুঝিয়া দেশটাকে গড়ার চিন্তা করেন। পরবর্তী দর্শক, মনের রাজনীতি নিয়ে সবাই এই দেশটাকে উন্নত করেন। আমাদের ধন্যবাদ দর্শক, আপনাকে আর সময় দিতে পারছি না, আমরা পেয়েছি প্রতিহিংসা রাজনীতি আসলে করে। কাফি কামাল, সাংবাদিক কাফি কামাল, আপনি কি একটু দিয়ে শুরু করতে চাই? আপনি শেষ করতে তখন আপনাকে থামিয়েছিলাম, একটা বিষয় আর প্রতিহিংসা রাজনীতি নিয়ে যদি কথা বলেন। আমি আসলে প্রতিহিংসা রাজনীতি এগুলো তো বলতে গেলে মানে দীর্ঘক্ষণ, একটু জোরে বলবেন কাফি ভাই। একের পর এক ইস্যু আসবে, আমি শুধু জিয়াউর রহমান সাহেবের খবরের ঘটনাটা নিয়ে কথা বলবো। বলুন। জি, সেটা হলো আপনি একটা বিষয় দেখেন, বর্তমান যে সরকারটা ক্ষমতায় আছে সেটা কত দুর্বল সরকার, কত শক্তিশালী সরকার, সেই বিষয়ে নানা ধরনের দৃষ্টিভঙ্গি আছে, বক্তব্য আছে, আমি সেদিকে যাব না। কিন্তু এটা তো সবাই জানে যে বর্তমান যে সরকার সেটা একটা ইস্যু নির্ভর সরকার। তারা কিন্তু সবসময় তাদের অপকর্ম থেকে বা তাদের নানা ধরনের কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি বেড়ানোর জন্য কিন্তু তারা ইস্যু তৈরি করে। এবং এখানে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে যে কোনো একটা ইস্যু 15 দিন পর পর, 1 মাস পর পর কিন্তু নতুন নতুন ইস্যু আসে। আর জিয়াউর রহমান সাহেবের কবরের যে বিষয়টা, এটা কিন্তু নতুন, আমি মাঝখানে আসলে বক্তব্য এনেছেন এটা বলতে পারছি না, একজন এনেছেন জিয়াউর রহমান সাহেবের কবর সরানো বা এটাকে নিয়ে যে গাত্রদাহটা, এটা কিন্তু নতুন করে না। আপনি একটু পিছনে ফিরে যান, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম কিন্তু এটা আমরা এই বিষয়টা আলোচনা করেছি এবং আমাদের প্যানেল থেকে আওয়ামী লীগের যে ভাই রয়েছেন উনি বলেছেন যে এটা দীর্ঘদিনের প্ল্যান। সেটা হচ্ছে তখন কিন্তু নামটা চেঞ্জ করেছে, শুধু নাম চেঞ্জ করে নাই, আপনারা ভুলে যাবেন না সেই লেকের মধ্যে একটা বেইলি ব্রিজ ছিল। কাফি ভাই আপনি একটু একটা সেকেন্ড আমাকে শুনেন, কারণ রিপিট হচ্ছে না, সময় তো নাই, শেষ করব এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এটাই এক কথা শেষ করে দিই, আওয়ামী লীগ থেকে পরিকল্পিতভাবে শেখ জিয়াউর রহমানকে খাটো করা, তার কবর সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চলছে, এটা স্বীকার করা হচ্ছে। এইতে কি সুবিধা হচ্ছে ভাই? এটা দিয়ে আমি তো প্রথমেই বলেছি যে এখানে যে গাত্রদাহের ব্যাপারটা আছে, একটা কথা যদি মাঝখানে, আমি যদিও দেরিতে এসেছি, যেমন আমি আসলে করতে পারছি না, কিন্তু এই জিনিসটা নতুন না। জি, নতুন না। 2014 সালে কিন্তু এটা সরানোর জন্য বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। 16 সালে দুইয়া এখানে নকশা এনেছিল। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন কেন? এখানে তো শুধু জিয়াউর রহমান সাহেবের কবর না, এখানে যে স্পিকারের, ডেপুটি স্পিকারের বাড়ি, এখানে আরো নানা ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে। এবং এখন বর্তমান সরকারের মহা উন্নয়নের যে একটা অংশ, এই যে মেট্রো রেলের যে লাইনটা আছে, এগুলো সবগুলো কিন্তু দুইয়া এখানে ওই নকশার ভেতর দিয়ে যাচ্ছে। দুইয়া এখানে এই নকশা নিয়েও কিন্তু এমন বিতর্ক আছে যে এটা পাকিস্তানি পতাকার আদল, এই কথাগুলো নতুন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে একটা জিনিস দেখতে হবে, আপনি একটা মানে রাবার ইসলাম পার্লামেন্টের মধ্যে একটা পার্লামেন্টে বসে আছেন, আপনি একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। গণভবনে আপনি বসবাস করেন, গণভবনের পাশে জিয়াউর রহমানের কবর, সেখানে মানুষজন যায়, তো আপনার বিরোধী দল, আপনার যারা আপনার বিপক্ষে চিন্তা করে, আপনার বিপক্ষে যারা বিশ্বাস করে, তারা সেখানে যায়, আপনারা তো গাত্রদাহ হবেই। এই গাত্রদাহ থেকে কিন্তু এই প্রতিহিংসার প্রসঙ্গগুলো এসেছে। আপনি দেখেন এই বিষয়গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন বলেছে, আওয়ামী লীগের এমপিরা বলেছেন, অনেকে বলেছেন, কিন্তু সম্প্রতি এটা প্রধানমন্ত্রী নিজে এই ইস্যুটা সামনে এনেছেন। এই ইস্যুটা প্রধানমন্ত্রীর সামনে আনার ভেতর দিয়ে কি হয়, মানে এটা অনেকে মনে করতে পারেন যে বর্তমান সরকার এমন কোন একটা সিচুয়েশনের মধ্যে আছে, অথবা এমন কোন একটা কর্মকাণ্ড করতে যাচ্ছে, ওই কর্মকাণ্ড থেকে মানুষের চোখ ফিরিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিজেই এই প্রসঙ্গটা সামনে এনেছেন। ধন্যবাদ কাফি কামাল ভাই, আপনাকে 30 সেকেন্ডের মধ্যে যদি শেষ কথা বলেন, কারণ আমার সময় শেষ, 30 সেকেন্ডের মধ্যে কি বলতে চাবেন আপনি আসলে এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বর্তমানে বিরোধী দল বলে যে একটা ছিল, বিরোধী দলের যে রাজনীতি, সেই বিরোধী দলের রাজনীতি কিন্তু বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ধীরে ধীরে একটা ভেঙে ফেলেছে। তারা বিরোধী দল বানিয়েছে একটা নিজেদের মতো করে, একটা গৃহপালিত বিরোধী দল বানিয়েছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে বিরোধী দল না থাকলেও মাঠের রাজনীতির বিরোধী দল, এই বিরোধী দলকে কিন্তু ক্রমাগতভাবে এমন কোণঠাসা, এমন একটা খাদের কিনারে নিয়ে গেছে, এই দলের চেয়ারপারসনকে আইনের মধ্য দিয়ে কিন্তু রাজনীতিকে অনুপস্থিত করা হয়েছে। দলের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দেশান্তরী। এখন এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে
বিএনপি যারা করে, যারা জাতীয়তাবাদী রাজনীতি করে, তাদের যে আবেগের জায়গাটা, সেই আবেগের জায়গাটা কিন্তু আপনার জিয়াউর রহমানের মাজার কিন্তু জিয়াউর রহমানের কবর যাই বলেন আপনি, এটা কিন্তু সেই আবেগের একটা কেন্দ্রস্থল। এটাতে আঘাত করে, কিন্তু এটা আঘাত করে একটা আরো দুর্বল করার জন্য এটা চেষ্টা করছে। ধন্যবাদ, ধন্যবাদ দর্শক। আফরোজ ভাই, আপনার কাছে আপনাকে শেষ প্রশ্ন, আপনাকে 2 মিনিটের মধ্যে সময় দিতে পারবো। প্রশ্নটা একটাই ছিল যে লক্ষ্য জিয়া হবে কিভাবে দুর্বল হয়ে পড়লে? তার আগে আরেকটু আমি বলি যে বর্তমান সময় 2 মিনিট আপনার। যে কথাটা প্রথমে বলেছেন যে জিয়াউর রহমান আদৌ কোথাও যুদ্ধ করেছিল কিনা সেটা উনি জানেন না, বা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না। তো উনার আসলে উনার এই প্রশ্নের জবাব কিন্তু উনার দলের নেতারাই দিয়েছে। আপনি ভালো করে জানেন যে ফেনীর জয়নাল হাজারী আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা বলা যায়, উনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ভাবে এবং চ্যালেঞ্জ করে, এবং উনি বলেছেন যে আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিতভাবে জানাবো যে আমার মরণের পরে যাতে গার্ড অফ অনার না দেওয়া হয়, আমার যে 20,000 টাকা ভাতা দেওয়া হয় সেটাও আমি নেব না। জিয়াউর রহমানকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার না করা হয় তখন আমি এইগুলা নেব না। আফিল ভাই, আপনি একজনের বক্তব্য দিচ্ছেন, আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বিষয়ে দালিলিক প্রমাণ থাকায় জিয়াউর রহমানের খেতাব বাতিল করা হবে। তা এইটাই উদাহরণ দিচ্ছেন না কেন? মিথ্যার আসলে উনাদের বক্তব্যটা জয়নাল হাজারীর কথা বলছেন, এখনকার যে মুক্তিযুদ্ধ মন্ত্রী তাকে বলছেন। আমাকে বলতে দেন, আমি তথ্য সহ বলতেছি যে উনার 14 দলের যে অ্যালায়েন্সের গভর্নমেন্ট ছিল, মঈনুদ্দিন খান বাদল সংসদে দাঁড়িয়ে কি বলেছিল আপনার মনে আছে? উনি চ্যালেঞ্জ করে বলেছিল যে আমরা যারা জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছিলাম আমরা এখনো বেঁচে আছি। এই সংসদের স্পিকার একজন আহ্বান জানিয়েছিলেন এই সংসদে আলোচনা হোক, কে কোন পদবী, কে মুক্তিযোদ্ধা বা কে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন কিনা, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিনা, এটার ফয়সালা হোক এই সংসদে। তখন কিন্তু উনারা এড়িয়ে গিয়েছেন, শেখ হাসিনা তখন উনার কথাটাকে এড়িয়ে গিয়েছেন। তাহলে এতে প্রমাণিত হয় যে উনার দলীয় সাংসদ, উনার অ্যালায়েন্সের লোকজন চ্যালেঞ্জ করে উনারা গ্রহণ করেন নাই। আজকে পারপাসলি রাজনৈতিক ইস্যুকে সামনে নিয়ে এসেছেন যাতে ডাইভার্ট করার জন্য, জনগণের চোখকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, এবং আগামী নির্বাচনে যাতে মানুষ ওই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকে। নির্বাচন 30 সেকেন্ডসের জন্য আপনি কি শেষ বক্তব্য বলবেন? আপনি কি মনে করেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে? অফকোর্স নট, অফকোর্স নট। এখনো বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি। বাংলাদেশের আমি মনে করি এখন যদি আপনার পাবলিক জরিপ করেন তাহলে দেখতে পারবেন যে সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় আগামী নির্বাচনে আবারও 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সরকার গঠন করবে। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে, কিন্তু নির্বাচনটা করতে দেবে কিনা, নির্বাচনটা যাতে সুষ্ঠু না হয় তার জন্য আজকে একটা ষড়যন্ত্রমূলক পায়তারা করছে, এবং জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্যই শেখ হাসিনা, খুদ শেখ হাসিনা। ধন্যবাদ, আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন না, আপনার বক্তব্য বলছি। আমি ধন্যবাদ প্রিয় দর্শক, যদি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রশ্নের থেকে। মঞ্জু ভাই, আপনার কাছে যাব। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি যে কথাটি বলছিলাম, ওই কামাল সাহেব সাংবাদিক বলছিলেন, আপিন্দি ভাইও বলছিলেন যে আমাদের যখন কাদের সিদ্দিকী যদি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তখন কিন্তু আপিন্দি ভাই বা আপিন্দি ভাইদের দলের মানুষরা এটাকে খুব হাইলাইট করে প্রকাশ করে। আবার কাদের সিদ্দিকী যখন বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলে তখন কিন্তু ওনারা বলে যে এটা বিনা অজুতে বলা হয়েছে। তা এখন আমি কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড বিশ্বাস করি না, আমি সোজা কথা বলি। যে বিতর্কটা শুরু হয়েছে বাংলাদেশে, জিয়াউর রহমানের কবর এখানে আসাটাও একটা রাজনীতি, জিয়াউর রহমানের হত্যাটাও একটা রাজনীতি, জিয়াউর রহমান বাংলাদেশের আর্মি থেকে জোর করে ক্ষমতা দখল করে তার পরবর্তীতে রাজনৈতিক নেতা হয়ে যাওয়া সেটাও একটা রাজনীতি। তো সমস্ত কিছু রাজনীতি। জিয়াউর রহমানের নাম এয়ারপোর্টে চলে আসা সেটা একটা রাজনীতি। এই রাজনীতির খেলায়, রাজনীতির মাঠে যে ক্ষমতা দিয়ে টিকতে পারবে সেই রাজনীতি টিকবে, আর যে টিকতে পারবে না সে পথের ধুলায়, কালের ধুলায় মিশিয়ে যাবে। আপনাকে বলে রাখি, আমার ব্যক্তিগত জীবনে 10 বছর, 20 বছর, 30 বছর অনেক লম্বা সময়। ইতিহাসের নিরিখে 30-40 বছর কোনো সময় নয়। আপনি বিএনপিতে আজকে যারা রাজনীতি করে 1991 থেকে আজকের দূরত্ব কত, আর 1947 থেকে আজকের দূরত্ব কত, আপনাকে হিসাব করতে হবে। ভাই, সময় একদম শেষ। একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে গাত্রদাহ প্রসঙ্গে আনি, আপনি তো স্টোরিগুলো বললেন, জানলাম। এই ক্ষেত্রে কি আওয়ামী লীগ কোনো একটু দায়িত্ব নিতে পারে না?
যে দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে? যেমন একটা বলা হয়, যেমন অনেকে বলেন যে ডক্টর জাফরুল্লাহ বলার চেষ্টা করেন যে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ার পুত্র মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী গিয়েছিলেন দেখতে, তাকে দেখতে দেওয়া হলো না, এগুলো কি এক ধরনের কারণ কিনা আপনাদের? একটা জিনিস শুনেন, দুইটা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে খালেদা জিয়ার দুইটা বার সুযোগ হয়েছিল কথা বলার। একবার প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, ফোনের ওই মাথা থেকে কি রকমের কথাবার্তা বলা হয়েছিল সেটা মার্কেটে এসে আপনাদের কাছে আছে, আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। আরেকবার ওনার ছেলে মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি গিয়েছিলেন। এটা সুযোগ ছিল কিনা? ছিল, অনেক অনেক তৈরি হয়েছিল। কারণ হচ্ছে আরো কি আপনাকে আরো একটি আমরা যতই চাই আপনারা না চাইলে হবে না, দুদিক থেকে হতে হবে। জিয়াউর রহমানের ছেলে জনাব তারেক রহমান সাহেব এত বছর পরে নতুন করে ঘোষণা দিলেন যে উনার বাবা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তা আপনি যদি 47 বছর, 50 বছর, 38 বছর, 40 বছর পরে নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে আমার কাছে আসেন, আমার কনফ্রন্টেশনে দাঁড় করাইতে চান, বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা, তার সমালোচনা থাকতে পারে, আপনি সমালোচনা করতে পারেন, ইনি মানুষ ছিলেন, উনি ফেরেশতা ছিলেন না, সেই হিসেবে সমালোচনা থাকতেই পারে। কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে যে অবিসংবাদিত নেতা, সেই মানুষটাকে সুপারসিড করার মতো এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা আপনি করেননি এবং এখনো করছেন না। এখনো আপনি বলছেন আপনি স্বাধীনতার ঘোষক, এখনো আপনি বলছেন আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী। একদম শেষ, আমি আপনাকে সময় দিচ্ছি না, আপনার সময়টা একটু আফিন্দি ভাইকে দেই। আফিন্দি ভাই, আপনি একটু বলেন, 30 সেকেন্ড, একদম 30 সেকেন্ড, আপনার পরে শেষ করে ফেলবো। আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো যে গাত্রদাহ আপনি বাদ দেন, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার মানুষকে ফিরিয়ে দেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। বাংলাদেশের যে দলেই জনগণের ভোটে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর। ধন্যবাদ আফিন্দি ভাই। প্রিয় দর্শক, আমরা আজকে বাংলাদেশের একটি অন্যতম, একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্ধৃতি করার কারণেই আসলে আলোচনাটা রাজনীতি মাঠে চলে এসেছে এবং সেটা আরো তীব্রভাবে চলে এসেছে আজকে যখন বলা হচ্ছে যে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানো হবে। উদ্দেশ্যগুলো জানার চেষ্টা করলাম, কেন করলেন। আমার সাথে 4জন অতিথি ছিলেন, ব্যারিস্টার মঞ্জুর ইসলাম মঞ্জু, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা, সাথে ছিলেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম ইউকে, আরও ছিলেন সরোয়ার হোসেন সাংবাদিক এবং কাফি কামাল সাংবাদিক। সবাইকে অত্যন্ত ধন্যবাদ এতরাতে যুক্ত হওয়ার জন্য। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।